আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু রাফাস ইরমান ব্লগস। আজকে আমি আপনাদের জন্য নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি রেগুলার লাইফে কি করি, সারাদিন রান্নাবান্না কি করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ব্লগটি। চলে এসেছি রান্না করতে। আজকে আমি রান্না করব গরুর মাংস, একদম সহজ করে, মানে রেগুলার লাইফে আমরা যেমন খাই সেরকম করে রান্না করব। তো চলুন, চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি তেল। খুব বেশি তেল দিব না, কারণ আমার বর খুব বেশি তেল খেতে পছন্দ করে না, এই জন্য খুব বেশি তেল দিব না। আমরা সবাই টুকটাক গরু মাংস রান্না করতে পারি, তারপর আপনাদের সাথে একটু গল্প করি আর রান্না করেও দেখাই। তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে, তো এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একটা তেজপাতা অর্ধেক করে নিয়েছি, আর এখানে আছে হচ্ছে 4 টুকরা এলাচ, 2 টুকরা দারচিনি, আর হচ্ছে 4-5 টুকরা লবঙ্গ। এবার এগুলোকে তেলের মধ্যে দিয়ে দিব। আমাদের বাসার পাশেই হচ্ছে রাস্তা, মানে এমন একটা প্রবলেম, বাসার পাশে হচ্ছে রাস্তা, সারাদিন শুধু গাড়ি ঘোড়া যেতেই থাকে আর আওয়াজ করতেই থাকে, খুবই বিরক্তিকর। এলাচ দারচিনি লবঙ্গটা অনেকটাই গরম হয়ে গেছে, একটু হালকা হালকা ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ। আমি এখানে মিডিয়াম সাইজের পেঁয়াজ 3-4টা কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আজকে আমার রান্না করতে একটু দেরি হয়ে গেছে, এখন অলমোস্ট 1টা বাজে, দুপুর 1টা। এখন আমি গোসল করি নাই, রান্না করব, দেন গোসল করব, মানে দেন খাবো। আজকে অনেকটাই লেট হয়ে গেছে রান্না করতে। পেঁয়াজটা যখন হালকা বাদামি রং হয়ে যাবে, ওই পর্যায়ে আমি হচ্ছে বাটা মশলাটা, মানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, ওটা দিয়ে দেবো। পেঁয়াজটা অনেকটাই বাদামি রং হয়ে গেছে, আর একটু বাদামি রং হলে আমি ওর মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা অনেকটাই হচ্ছে বাদামি রং হয়ে গিয়েছে, দেখুন। এই পর্যায়ে আমি এর মধ্যে হচ্ছে বাটা মশলাগুলো দিয়ে দিব। এই যে বাটা মশলাটা দিয়ে দিব, এর মধ্যে আছে হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা। আমি 4-5টা পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে বেটে নিয়ে, মানে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আছে 4-5টা রসুন আর 1 টুকরা আদা দিয়ে দিচ্ছি। এবার
এটাকে আমি 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত হচ্ছে আপনার কষিয়ে নেবো একটু, যাতে এর থেকে পেঁয়াজ রসুন আদার যে কাঁচা গন্ধটা ওটা চলে যায়। এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে একটা ট্রিক্স, সেটা হচ্ছে এই পর্যায়ে যদি লবণ দিয়ে দিই তাহলে কি হয় আপনার মানে মশলাটা অনেক সময় ছিটে ছিটে আসে, ওটা আসবে না। আমি এখানে 2 টেবিল চামচ 2 টেবিল চামচের মতো লবণ দিয়েছি। এটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে, অনেকে একটু লবণ কম খায়, অনেকে একটু বেশি খায়, তো আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। নেড়ে দিচ্ছি। মশলাটা থেকে অলমোস্ট কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এরপর যে আমি অল্প পরিমাণ একটু পানি দিব, যাতে গুঁড়া মশলাটা দিলে গুঁড়া মশলাটা পুড়ে নেবে। খুবই অল্প পরিমাণ পানি দিব। অনেক সময় পানি না দিলে গুঁড়া মশলাটা দিয়ে দিলে গুঁড়া মশলাটা নিচে থেকে লেগে যায়, পুড়ে যায়, তখন খেতে ভালো লাগে না। গুঁড়া মশলাগুলো আমি এখন অ্যাড করে দিব। এর মধ্যে দিচ্ছি হচ্ছে 1 টেবিল চামচের মতো হচ্ছে জিরা গুঁড়া, 1 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া, আমি যেহেতু একটু ঝাল প্রেমী মানুষ, তো আমি একটু ঝাল বেশি করে দিচ্ছি। আপনারা যে যেমন ঝাল খান সেই পরিমাণ ঝাল দিয়ে দেবেন। আমি এখানে দিব হচ্ছে 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, আরও 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, আর একটু দিচ্ছি অলমোস্ট 2 টেবিল চামচ, যেহেতু আমি একটু ঝাল বেশি খাই এই কারণে। আপনারা যারা ঝাল কম খান তো একটু কমিয়ে দিলেই হবে। হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এবারে সব মশলাটা একসাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নিব। এটা মনে রাখবেন, যদিও সবাই জানেন, টুকটাক তারপর বলে দিচ্ছি, যত মশলা কষানো যায় ততটাই মাংসের স্বাদটা আরও ভালো হয়। মশলাটা একটু কষুক, ততক্ষণ আমি চালটা ধুয়ে বসিয়ে দিই পাশের চুলায়। যেহেতু পাশের চুলাটা খালি আছে, সো পাশের চুলায় চালটা ধুয়ে দিই, তাহলে কি হবে মাংসটাও হয়ে যাবে আর এইদিকে আমার ভাতটাও হতে থাকবে, তাহলে মানে কাজটা আমার তাড়াতাড়ি হবে আর সময়টাও বাঁচবে। ভাতটা এই চুলায় বসিয়ে দিলাম, ভাতটা হয়ে যাবে তখন। আর এদিকে আমার মশলাটা বসে গেছে অনেকটাই, এখন আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়েছি, এখানে আমি 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি, গরু মাংস। আপনারা চাইলে এভাবে খাসির মাংস বা মুরগির মাংস রান্না করতে পারেন। নেড়ে দিচ্ছি মাংসটা দিয়ে।
এবার আমি মাংসটা ঢেকে দিব। মাংসটা ঢেকে দিয়েছি, এবার মাংসটার দিকে একটু পানি বের হোক, মাংস পানিতে একটু সিদ্ধ হোক, একটু কষুক, তারপরেই হচ্ছে এটা খুলে আবার একটু নিয়ে দিব। আর এই চুলে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটাও ততক্ষণ হয়ে যাক। ও হ্যাঁ, আমি একটু বেগুন ভাজিও করবো, ভাতটা হয়ে যাক দেন বেগুন ভাজিটা করবো। আজকে অনেক লেট হয়ে গেছে, আজকে মানে এত লেট হয়ে গেছে যে গোসল করবো কখন, খাবো কখন সেটাই বুঝতে পারতেছি না। মাংসটা থেকে অনেকটাই পানি বেরিয়েছে, এই পানিতেই মাংসটা কষবে। একটু কাছ থেকে দেখাচ্ছে আপনাদের, মাংসটা থেকে অনেকটাই পানি বেরিয়েছে, তো এই পানিটাতেই মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। তারপর যদি একটু পানি লাগে আমি অ্যাড করে দেবো পরে। তো মাংসটা হতে থাকুক, এই পর্যায়ে আমি হচ্ছে যেহেতু একটু বেগুন ভাজি করবো, তো বেগুনটা একটু কেটে নিই। আর একটা বেগুনই ভাজি করবো, কারণ রাফা আমার মানে আমার বর বেগুন ভাজা খুব একটা পছন্দ করে না, আমার খুব পছন্দ বেগুন ভাজা। পার্সোনালি আমার খুবই পছন্দ বেগুন ভাজা, একটু গরম ভাত আর সাথে যদি একটু বেগুন ভাজা আর একটু আলু ভর্তা হয় আমার কিছু লাগে না। কিন্তু মানে রাফা অতটা পছন্দ করে না বেগুন ভাজা, তো আমি একটা বেগুনই কেটে চাক চাক করে ভাজি করি। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই যে বেগুন ভাজা খেতে কে কে পছন্দ করে আমার মতো। রাফা একদম বেগুন ভাজা খেতে পছন্দ করে না, কেন যে করে না আল্লাহই জানে। আমার কিন্তু অনেক ভালো লাগে বেগুন ভাজা। ভাতটা হয়ে গেলেই আমি হচ্ছে বেগুনটা ভাজবো, জাস্ট একটু লবণ একটু হলুদ দিয়ে জাস্ট তেলে দিয়ে ভাজবো। বেগুনটা এবার ধুয়ে নিব, ধুয়ে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে বেগুনটা মেখে রাখবো। বেগুনটা ধুয়ে নিয়েছি, সামান্য একটু লবণ, বেশি পড়ে গেলে আবার বেগুন খেতে ভালো লাগে না। আর সামান্য একটু হলুদ। এবার হলুদ লবণটা দিয়ে একটু মেখে রাখবো। এই যে ভাতটা হয়ে গেলে আমি এখানে হচ্ছে বেগুনটা ভেজে নেব। কতক্ষণ বেগুনটা যদি লবণ আর হলুদের সাথে মাখা অবস্থা থাকে তাহলে ভালো লাগে বেগুন ভাজার পরে বেগুনটা খেতে। আমার ভাতটাতেও বলক এসে গিয়েছে, যে ভাতটাতে বলক এসে গিয়েছে। ভাতটা হয়ে গেলে এখানে আমি এই চলে হচ্ছে আমি বেগুনটা ভেজে নেব, আর মাংসটা হয়ে গেলে আমি ডান, আজকের মতো আমি ডান। তারপরে গোসল আছে, খাওয়া দাওয়া আছে, কত কাজ আজকে। এত দেরি কেন যে হয়েছে আল্লাহ, অনেক দেরি হয়ে গেছে আজকে। মাংসটা আমার অনেকটাই কষে গিয়েছে, এই পর্যায়ে আমি আলু দিয়ে দিব। আমার আবার গরুর মাংসের সাথে একটু আলু না হলে না জমে না, বা যে কোনো মাংসের সাথে একটু আলু না হলে জমে না, ভালো লাগে না খেতে। মানে মাংসের সাথে একটু আলু, একটু গরম গরম ভাত ভালো লাগে আমার খেতে। আমি আগে থেকে আলুটা কেটে নিয়েছিলাম, আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো প্রথমেই দেয়নি কেন, কারণ হচ্ছে আলুগুলো যদি প্রথমেই দিতাম তাহলে হচ্ছে আলুগুলো মানে গলে যেত। এই জন্য মানে যখন মাংসটা অলমোস্ট কষে গিয়েছে ওই পর্যায়ে একটু আগার পর্যায়ে আলুটা দিয়ে দিলে আলুটাও কষা হয়ে গেলো, তার সাথে আলুটা সুন্দর মতো সিদ্ধ হলো।
গলে গেলে আসলে আলু খেতে ভালো লাগে না। আপনারা আমার মধ্যে কে কে আলু পছন্দ করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আচ্ছা, এবার একটু কষুক, মাংসটা আর আলুটা একসাথে একটু কষুক। ঢেকে দিলাম। আমার অবশ্য আলু খুবই পছন্দ, মানে আলুর যে কোনো জিনিস আমার খুব পছন্দ। তরকারিতে আলু দিতে হবে, তরকারিতে আলু না দিলে না আমার হচ্ছে তরকারি খেতে ভালো লাগে না, জানি না কেন, বাট আমার ছোটোবেলা থেকে আলু খেতে খুব পছন্দ। আমার মনে হয় অনেকে আছে যারা খুব আলু খেতে পছন্দ করেন। আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যে কারা আমার মতো আলু প্রেমিক, না সরি প্রেমিকা। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, অনেক সুন্দর একটা কালার এসেছে, অনেক সুন্দর। দাঁড়ান আপনি দেখাচ্ছি। এই যে মাংসটাতে অনেক সুন্দর একটা কালার এসেছে, লাগছে না অনেক লোভনীয়? আমার কাছে তো লাগছে ইয়াম ইয়াম। মাংসটা আলুটা কষে গিয়েছে, এবার আমি এর মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে দেবো যাতে আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর মাংসটা অনেকটা সফট হয়ে যায়। সফট সফট মাংস, আলু আর গরম ভাত, আহা কি মজা। অল্প পানি দিয়ে দিচ্ছি, খুব বেশি না, অল্প পরিমাণ। এক কাপের মতো পানি দিয়েছি। এটাকে নেড়ে দিয়েছি, এবার ঢেকে রান্না করবো 15 থেকে 20 মিনিটের মতো। এতেই মাংসটা এবং আলুটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এবার আমি হচ্ছে এই চুলাটাতে আপনার বেগুনটা ভেজে নিই। বেগুনটা ভাজা হয়ে গেলে আর মাংসটা মোটামুটি হয়ে গিয়েছে, আর একটু হয়ে গেলে আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট। অলমোস্ট না, কমপ্লিট। এখন অলমোস্ট কমপ্লিট। গরম হয়ে গিয়েছে প্যানটা, আমি সামান্য একটু তেল দিয়েছি, খুব বেশি দিব না, সামান্য। রাফা আবার তেল খেতে একদমই পছন্দ করে না, মানে আমার বর, ওর নাম রাফা, ও তেল খেতে একদমই পছন্দ করে না, একদমই না। যদি একটু কোনোদিন কোনো তরকারিতে বা কোনো কিছুতে একটু তেল বেশি হয় তো সে বলবে কেন তো তেল তেল হয়েছে, কেন খাওয়া যাচ্ছে না, এই প্রবলেম সেই প্রবলেম, অনেক নখা। আমি কিন্তু তেল না খাওয়াটাই ভালো, অনেক আনহেলদি তেলটা অ্যাভয়েড করাই ভালো। তাহলে এত খুঁতখুতাও ভালো না, অনেক খুঁতখুত করে তেল নিয়ে। একটু তেল বেশি হলে এই ওর প্রবলেম। বেগুনটা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা বাড়িয়ে দিই। এক পাশ হয়ে গেছে, উল্টো দিব।
দেখেই খেতে ইচ্ছা হচ্ছে। আমার বেগুনটা এত পছন্দ, কি বলবো, মানে মনে হচ্ছে এখান থেকে তুলে খেয়ে ফেলি। মাংসটা আমার অলমোস্ট হয়ে গিয়েছে, আলুটাও অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, একটু নিয়ে দিই। আর একটু কষুন দিয়ে তারপরে, মানে মাংস খুব একটা পানি রাখবো না আমি, কারণ আমরা মাংসে খুব মানে ঝোল প্রিফার করি না, ভালো লাগে না আমার কাছেও, আর আমার মানে বরের কাছেও খুব একটা ভালো লাগে না। আর আমরা মাত্র 2 জনই মানুষ, আমি আরও, সো একটু কষা কষা মাংসই ভালো লাগে খেতে। মাংস বেশি পানি রাখবো না, একদমই পানি রাখবো না, একদম মাংসের সাথে কষা কষা মাখা মাখা যে ঝোলটা, ওটা। আমার বেগুন ভাজাটা হয়ে গিয়েছে, এই পাশটাও হয়ে গিয়েছে, আমি এখন বেগুন ভাজাটা তুলে নেবো। এই যে আমার গরম গরম বেগুন ভাজা। আমার গরম মশলাটা অলমোস্ট কমপ্লিট। এবার লাস্ট পর্যায়ে আমি একটু গরম মশলা গুঁড়ো দিব। সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিব, এতে করে মাংসের টেস্টটা অনেক ভালো আসবে। একটু মিশিয়ে নিয়ে দেন হচ্ছে আমি ঢাকা দিয়ে 2 মিনিট মতো জাল করবো, দেন চুলা অফ করে দেবো। দু মিনিট পর মাংসটা কমপ্লিট। আমার মাংস রান্নাটা একদম কমপ্লিট। একদম কমপ্লিট আমার মাংস রান্নাটা। ফাইনাল লুকটা কেমন এসেছে আপনাদের দেখাবো। এই যে আমার মাংসের ফাইনাল লুক, অনেক ইয়াম্মি লাগছে না দেখতে? দারুণ লাগছে দেখতে, আমার কাছে তো দারুণ লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গরম গরম ভাতের সাথে গরু মাংস, আহা কি মজা, তাই না? আর সাথে কিন্তু বেগুন ভাজা আছে। তো এই আসছে ফাইনাল লুক, ইয়াম্মি ইয়াম্মি। তো আমার গরু মাংস রান্না ডান, ভাত রান্না করা ডান, বেগুন ভাজি করাও ডান। এখন আমি একটুখানি 5 থেকে 10 মিনিট রেস্ট নেবো, দেন গোসল করতে যাবো। আচ্ছা যাই হোক, আগে রুমে যে একটু বসি, আমি তো রান্না করার ব্যস্ত। আমার বর কি করতেছে একটু দেখবেন তা? দেখাচ্ছি। আমি রান্না করার ব্যস্ত, সে হচ্ছে কাজে ব্যস্ত। একটু তাকাও, একটু তাকাও, তাকাও। সে তাকাবে না, সে অনেক ব্যস্ত। সে তাকাবে না, সে অনেক ব্যস্ত মানুষ, কাজ করতেছে অনেক। আমরা অনেক ফ্রি মানুষ, আমাদের তো কোনো কাজ নেই। যাই হোক, রান্নাবান্না কমপ্লিট, একটুখানি রেস্ট নিব। আগে সবাই একটু পানি খেয়ে নিই, খুবই পানি পিপাসা লেগেছে আমার। পানি খাওয়াটা অনেক কম হয়, সারাদিন কাজ এই সেই এসব চক্করে পানি খাওয়াটাই ভুলে যায় মানুষ। আমিও সেম, সব কিছুই ঠিক থাকে, পানি খাওয়াটা ভুলে যাই।
আচ্ছা যাই হোক, এখন তো রান্নাবান্না কমপ্লিট। এখন একটুখানি রেস্ট নিই 5 মিনিট মতো, তারপরে গোসলে যাব। গোসল করে এসে আবার দেখা হবে আপনাদের সাথে। গোসল ডান আমার। গোসল করে এসে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে, আর অনেক খিদা লেগে গেছিলো, অনেক দেরি হয়ে গেছে। এখন অলমোস্ট 4টা বাজে, 4টা বাজতে আর 2 মিনিট মতো বাকি। তো বুঝতেই পারছেন অনেক খিদা লেগে গেছিলো, এই জন্য গোসল করে বেরোয় সবার আগে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে দেন এখন বসেছি। চুল এখনও ভেজা, এখনও শুকাই নাই। ভিডিওটা এন্ডিং করার জন্য এসেছি, যেহেতু ভিডিওটা এন্ডিং করছিলাম না তখন। সো এখন ভিডিওটা এন্ডিং করব, এই জন্য বসেছি। চুল শুকাই যাবে, ভিডিওটা এন্ডিং করে দেন চুলটা শুকাবো, একটু রেস্ট নিব, দেন একটু টিকটক করতে পারি। তো আজকের ব্লগটা আশা করি অনেক ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি আজকের ব্লগটা ভালোভাবে প্রেজেন্ট করার। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। অবশ্যই আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আশা করছি। আর আর কি, এই তো নতুন ব্লগ নিয়ে আবার হাজির হব। কুকুর কুকুর ডাকছে। সো নেক্সটে ইনশাল্লাহ আবার নতুন ব্লগ নিয়ে হাজির হব। আজকের মতো এখানেই বিদায় নিব। যা মনে চাই সেটা করুন, বাট খারাপ কাজ থেকে বিরত থাকুন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।